তোমাদের সকলকে স্বাগত জানাই অবরোহণ হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছ, তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মাইতি বেরা সাঁতরা এই লেখকের যে ভৌতবিজ্ঞান বই, এই বইয়ের থেকে আজকের আমরা প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এই বিষয়ের উপর ক্লাস করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে এইরকমই ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে প্রতিনিয়ত। তো দেখো, আজ আমরা বেশি কথা না বলে আলোচনা করব। তার সঙ্গে বলে দিই, এটা আমার পার্ট 1 ভিডিও। এখানে আমি তোমাদের সঙ্গে বেশ কয়েকটি এমসিকিউ এবং ভিএসএকিউগুলো যেগুলো রয়েছে আলোচনা করে দিচ্ছি। তো অতএব দেখতে থাকো, ভিডিওটা হয়তো একটু বড় হবে। অতএব তোমরা এই লেখকের বইটা যারা ব্যবহার করছো অবশ্যই বের করে উত্তরগুলো দাগিয়ে নাও। আর একটা কথা বলে দিই, যারা না ব্যবহার করছো, এখানে দেখো অপশান লেখা রয়েছে, এখান থেকে যে উত্তরটা হবে আমি বলে দেবো। চাইলে তোমরা প্রশ্ন এবং এরকমই অপশানটা লিখে উত্তরগুলো দাগিয়ে নিতে পারো, কিংবা তোমরা শুধু প্রশ্নটা লিখে উত্তরটাও লিখে নিতে পারো। চলো শুরু করছি ক্লাসটা। আচ্ছা, এখানে ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গের দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে? এখানে অপশানগুলো দেখো, N2O2 CH4HE। এখানে সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ CH4 হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটাই হবে, CH4 হবে, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা দুদাগের প্রশ্ন আলোচনা করব। দুদাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এতে দেওয়া রয়েছে মিথেন, বিতে দেওয়া রয়েছে জলীয় বাষ্প, সিতে দেওয়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড, আর ডিতে দেওয়া রয়েছে অক্সিজেন। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অক্সিজেন হবে সঠিক উত্তর। নেক্সট তারপরে আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করছি। দেখো কি বলা রয়েছে, কোন গ্যাসটি ওজোন স্তরের ওজোন ক্ষয়ের সহায়তা করে? CO2, Al, CFC, HE। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, CFC হবে সঠিক উত্তর। নেক্সট আমরা 4 দাগের প্রশ্ন আলোচনা করছি, কোন গ্যাসটি ওজোন স্তরের ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এটা হচ্ছে করে না, এর আগেটা ছিল করে। ঠিক আছে, এখানে দেখো অপশানগুলো দেখো, NO, অপশান এ, অপশান বি NO2, অপশান সি CFC, অপশান ডি CO2। এখানে অপশান ডি হবে সঠিক উত্তর, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করছি। পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান, ঠিক আছে, বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন, অ্যাসিটানিল, কোনটি হবে বায়োগ্যাসের প্রধান উপাদান? এখানে দেখো অপশান এ হবে সঠিক উত্তর, মিথেন। মিথেন হচ্ছে একটি বায়োগ্যাস, মনে রাখবে, মিথেন হচ্ছে বায়োগ্যাস। তারপর দেখো নিচের এরপরে দেখো, আচ্ছা তারপর দেখো 6 দাগের প্রশ্ন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এতে দেওয়া রয়েছে কয়লা, বিতে দেওয়া রয়েছে ডিজেল, সিতে দেওয়া রয়েছে সৌরশক্তি, আর ডিতে দেওয়া রয়েছে পেট্রোল। অপশান সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ সৌরশক্তি। এটি কিন্তু একটি জীবাশ্ম জ্বালানি নয়। তারপর দেখো 7 দাগের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি দায়ী? এবারে দেখো কোন গ্রিনহাউস গ্যাসটা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি দায়ী? দেখো, আচ্ছা এতে দেওয়া রয়েছে N2O, বিতে দেওয়া রয়েছে CH4, সিতে দেওয়া রয়েছে CO2, আর ডিতে দেওয়া রয়েছে H2O বাষ্প। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি, অপশান সি হবে সঠিক উত্তর, অর্থাৎ CO2। এই গ্যাসটি কিন্তু বেশি যে উষ্ণতা বৃদ্ধি করে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে এটি অন্যতম, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তারপর দেখো নেক্সট, আচ্ছা এরপর দেখো আমরা এবারে তোমাদের যে টপিকটি রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ ভিএসএকিউ। তোমাদের এই বইতে এমসিকিউ 7টা প্রশ্ন দেওয়া রয়েছে, তারপর তোমাদের ভিএসএকিউ দেওয়া রয়েছে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে, এর মধ্যে আছে ফার্স্টে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো, সেই সমস্ত প্রশ্নগুলোর আয়তায় প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ করো, এই টপিকটা রয়েছে। তো শূন্যস্থান পূরণে দেখো ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, বায়ুর ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? ঠিক আছে, বায়ুর ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে, কোন স্তরের মধ্য দিয়ে? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হবে এই ড্যাশের ঘরে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার হবে। তারপর দেখো, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি কোন স্তরে? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হবে সঠিক উত্তর। তো এই ড্যাশে তোমরা ট্রপোস্ফিয়ার লিখবে, ট্রপোস্ফিয়ারের ঘনত্ব সবথেকে বেশি। তারপর দেখো নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করছি, 3 দাগের প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ আর রশ্মি ভূপৃষ্ঠের পতন কোণকে প্রতিহত করে? এখানে এই ড্যাশের ঘরে তোমরা লিখবে অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, এই অতি বেগুনি রশ্মি কিন্তু প্রতিহত করে। ঠিক আছে, অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, উত্তর হবে অতি বেগুনি। তো ড্যাশের ঘরে অতি বেগুনি লিখবে। তারপর দেখো 4 দাগের প্রশ্ন, শূন্যস্থান যেটা রয়েছে এই বইতে, মিথেন হাইড্রোজেনের সংকেত হলো ড্যাশ, 4CH
4, আরেকবার বলছি 4CH4, 23H2O, 23H2O। তারপর দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। আমি রিপিট করলাম আবারও, ঠিক আছে। এরপরে টপিক ছিল তোমাদের এই বইতে এইটা, ঠিক আছে, এই VSAQর অন্তর্গত। এখানে দেখো ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে। এখানে এটা যেটা মিথ্যা হবে এর ব্যাখ্যাটা কি হবে, ব্যাখ্যাটা দেখো, মিথ্যা কেন বললাম আমি, ব্যাখ্যাটা দেখো, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, কিন্তু দেওয়া রয়েছে এখানে মেসোস্ফিয়ার, সেদিক দিয়ে এটা মিথ্যা হবে, ঠিক আছে। তো তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব, CFC রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়। এখানে দেখো এটা সত্য হবে, অর্থাৎ CFC রেফ্রিজারেটরেই ব্যবহৃত হয়, ঠিক আছে। আর শীতল তাপ নিয়ন্ত্রিত যন্ত্রেও ব্যবহৃত হয়, অর্থাৎ এসিতে। তো এখান দিয়ে এটা সত্য হবে। তারপর দেখো 3 দাগের প্রশ্ন, অর্থাৎ মিথেন হাইড্রেটের খনি সমুদ্রের তলদেশে পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে অবস্থান করে, ঠিক আছে। এটা কিন্তু মিথ্যা হবে, তার ব্যাখ্যাটা কি না, মিথেন হাইড্রেট খনি সমুদ্র তলদেশের শিলাস্তরের নিচে অবস্থান করে। আর এখানে যেহেতু তোমাদের বলেছে পলিস্তরে, ঠিক আছে, মানে সমুদ্র তলদেশের পৃথিবী পৃষ্ঠের পলিস্তরে, কিন্তু এটা কিন্তু কোথায় অবস্থান করে, শিলাস্তরের নিচে অবস্থান করে। বুঝবে, প্রশ্নগুলো বুঝবে, তাহলেই তোমরা উত্তরটা বুঝতে পারবে। সেদিক দিয়ে এটা মিথ্যা হবে, ঠিক আছে, মিথ্যা হবে। তারপর দেখো নেক্সট আমরা পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেখানে যাচ্ছি। আচ্ছা, এরপর তোমাদের কিন্তু এই বইতে এক কথায় উত্তর দাও এই টপিকটি রয়েছে, এখান থেকে তোমাদের আবার 1 নম্বরের প্রশ্নগুলো আরম্ভ হচ্ছে। দেখো ফার্স্ট 1 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে। উত্তরটা কি লিখবে, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে, উত্তর হবে এটাই। তাহলে কি হবে, বাড়ে না কমে, যেহেতু বলেছিল এখানে তোমরা বাড়ে লিখবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট 2 দাগের প্রশ্ন আলোচনা করছি, বায়ুমণ্ডল মানে বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, ঠিক আছে, বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। এখানে দেখো থার্মোস্ফিয়ার হবে সঠিক উত্তর, অর্থাৎ থার্মোস্ফিয়ার স্তরেই কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। তারপর দেখো নেক্সট আমরা 3 দাগের প্রশ্ন আলোচনা করছি, বায়ুর কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে কিন্তু শান্তমণ্ডল বলা হয়, ঠিক আছে। তারপর দেখো নেক্সট আমরা পরবর্তী 4 দাগের প্রশ্ন, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। 4 দাগের প্রশ্ন এটা, এদিক দিয়ে উত্তর হবে O2 বা অক্সিজেন। এটা কিন্তু বায়ুতে উপস্থিত একটি গ্যাস যা কিনা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। তারপর দেখো 5 দাগের প্রশ্ন আলোচনা করছি, জ্বালানির তাপন মূল্যের একক লেখো, অর্থাৎ জ্বালানির যে তাপন মূল্য সেই তাপন মূল্যের এককগুলো লিখতে হবে। দেখো এখানে আমি কয়েকটি পদ্ধতি দিয়েছি, দেখো SI একক তাপন মূল্যের জ্বালানির সেটা হচ্ছে জুল পার কেজি, অর্থাৎ যেটাকে কিন্তু সাংস্কৃতিক আয়তে কিভাবে লেখা হয়, দেখো যে লিখে পার দিয়ে কেজি এভাবে লেখা হয়, ঠিক আছে, অর্থাৎ যে লিখে পার দিয়ে কেজি এভাবেও লেখা হয়, জুল পার কেজি বলা হয় এটাকে। তারপর দেখো নেক্সট আমরা পরবর্তী যে জিনিসটা দেখব, তাপন মূল্যের একক জ্বালানির CGS-এর যে একক, CGS এককটা দেখো ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ CL পার জি, অর্থাৎ এভাবেই লেখা হয়, আগের মতন যেমনটা দেখেছিলাম এটাও দেখিয়েছি, দেখো সাংস্কৃতিক আয়তে এভাবেই লেখা হয়। তারপর দেখো এছাড়া অপর এককগুলি হলো কিলো ক্যালোরি পার ঘনমিটার। তারপর দেখো অর্থাৎ এটাকে সাংস্কৃতিক আয়তে লেখা হয় KCAL পার এম পার কিউ, ঠিক আছে, এম পার কিউ, ঠিক আছে। তারপরে দেখো বা কিলোজুল কেজি, অর্থাৎ কিলোজুল পার কেজি আর কি, কেজি পার কেজি মানে কেজে পার কেজি এভাবেই লেখা হয় সাংস্কৃতিক আয়তে। তারপর দেখো এগুলো তোমরা একটু দেখে রাখবে। তারপর দেখো বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো, 6 দাগের প্রশ্ন ছিল এই লেখকের বইতে। দেখো কি লিখবে, বায়োগ্যাস যে কোনো, এখানে আমি তোমাদের দুটো উল্লেখ করেছি, তোমরা যে কোনো একটা উল্লেখ করবে। দেখো 1 দাগে দিয়েছি বায়োগ্যাস রান্নার কাজে সরাসরি জ্বালানি রূপে ব্যবহৃত হয়, এটা তোমরা করতে পারো একটা ব্যবহার। এছাড়া আরেকটা ব্যবহার দিয়েছি, বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে, গৃহস্থলীর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তারপর দেখো নেক্সট আমরা পরবর্তী 7 দাগের প্রশ্ন যাচ্ছি। তারপর দেখো 7 দাগের প্রশ্ন কি বলা রয়েছে,
কাঠকয়লা, পেট্রোলিয়াম ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? এখানে তোমাদের তিনটি জিনিসের নাম উল্লেখ করেছে, তোমরা দেখতে পাচ্ছ। কাঠকয়লা করেছে, এই নামটা দিয়েছে, ঠিক আছে, পেট্রোল দিয়েছে, ঠিক আছে, আর ইথানল দিয়েছে, এই তিনটি জিনিসের নাম দিয়েছে। তো এখানে দেখো সঠিক উত্তর মানে উত্তরটা তোমরা যেটা লিখবে, পেট্রোল হলো বা গ্যাসোলিন হলো, আমরা জানি কি পেট্রোলের অপর নাম গ্যাসোনিল, তো সেদিক দিয়ে পেট্রোল বা গ্যাসোনিল হলো জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি। তারপর দেখো এরপর আমরা নেক্সট 8 দাগের প্রশ্ন আলোচনা করব। একটি বায়োফুয়েলের নাম লেখো। একটি বায়োফুয়েলের নাম, দেখো একটি বায়োফুয়েলের নাম হলো বায়োডিজেল। বায়োডিজেল হচ্ছে একটি বায়োফুয়েল। ওকে, আচ্ছা এরপরে আমরা 9 দাগের প্রশ্ন আলোচনা করছি। এই প্রশ্নটা তোমাদের একটু বোঝার রয়েছে। দেখো কয়লার একটি নমুনার, যে কোনো নমুনা হতে পারে, এই জন্য বলেছে নমুনার তাপনমূল্যটা কত? 30,000। এরপরে দেখো এইখান থেকে বোঝার রয়েছে 30,000 কেজি পার -1 বলতে কি বোঝানো হয়? কেজে আর কেজি, ঠিক আছে। তারপরে দেখো মানে কেজি এই দুটোর মধ্যে তোমরা গুলিয়ে ফেলবে না। তো দেখো এখানে উত্তরটা কি লিখবে? 1 কেজি কয়লাকে যদি, এখানে এরকমভাবে লিখতে হবে, 1 কেজি কয়লাকে যদি গরম করা হয় তা থেকে তবে 30,000 কিলোজুল তাপ উৎপন্ন হবে। এটাই হবে উত্তর, এভাবেই তোমরা লিখবে। তাহলে কি হলো? 1 কেজি কয়লাকে যদি গরম করা হয় তা থেকে তবে 30,000 কিলোজুল তাপ উৎপন্ন হবে। তাহলে কেজে আর কেজির মধ্যে তোমরা ফারাকটা বুঝতে পারলে। কেজে মানে হচ্ছে এখানে তোমার কিলোজুল, কেজে মানে কিলোজুল, আর কেজি মানে কয়লার ওজন। ওকে, এভাবেই তোমরা ডিফারেন্সগুলো বুঝবে। তারপর দেখো স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তির ব্যবহার করা যায় কেন? এখানে লিখবে কিভাবে? বায়ু শক্তি অচিরাচরিত শক্তি, বায়ু শক্তির সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ গম পেশাই ও কৃষিক্ষেত্রে জলসেচ ও জল তোলার কাজে ব্যবহার করা হয়। তোমাদের ওই প্রশ্নটা আরেকবার আমি রিপিট করিয়ে দিচ্ছি। স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তির ব্যবহার করা যায় কেন? তারপরে দেখো এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে এভাবেই তোমরা উত্তরটা লিখবে। বায়ু শক্তি অচিরাচরিত শক্তি, বায়ু শক্তির সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ গম পেশাই ও কৃষিক্ষেত্রে জলসেচ ও জল তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্রশ্নটা একটু অন্যরকম দিয়েছে তোমাদের এই বইতে, কিন্তু ওটা কোনো কারণে হয়তো প্রিন্টিং মিস্টেক বা কোনো কারণে যাই হোক এভাবেই দিয়েছে। কিন্তু এই প্রশ্নটা যদি এভাবেই দিত যে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তির ব্যবহার করা হয় কেন, বা করা মানে কী কী কাজে করা হয়, এভাবেও যদি দিত তাহলে তোমাদের ভালো মানে বুঝতে ভালো হতো। কিন্তু এভাবেই দিয়েছে, যাই হোক এভাবেই দিয়েছে বলে আমি তুলেছি এখানে। এর উত্তরটা এরকমই হবে যে বায়ু শক্তি অচিরাচরিত একটি শক্তি, আর বায়ু শক্তির সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ গম পেশাই ও কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে জলসেচ ও জল তোলার কাজে ব্যবহার করা হয়। এভাবেই তোমরা উত্তরটা দেবে। তারপর দেখো 11 দাগের প্রশ্ন। দেখো কি বলা রয়েছে? কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? আরেকবার বলছি, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? এখানে লিখবে মিথেন। এই মিথেন গ্যাসটা কিন্তু আহরণ করা হয় কোলবেট থেকে, অর্থাৎ কয়লা খনি। কোলবেট মানে কয়লা খনি, ঠিক আছে। তারপর দেখো একটি শক্তির উৎসের নাম লেখো যে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়, মানে যে শক্তিটি আর কি। এখানে একটি বলেছে, আমি তোমাদেরকে দুটো দিয়েছি, সৌরশক্তি বায়ু শক্তি, সৌরশক্তি বায়ু শক্তি। তারপর দেখো এরপর দেখো তোমাদের যে জিনিসটা দেওয়া ছিল, এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, ঠিক আছে। তো এই টপিকটার উত্তরটা আসছে, দেখো এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি। মানে দেখো ডান স্তম্ভে যে উত্তরগুলো হবে, দেখো কি বলা রয়েছে। ফার্স্ট, বাম স্তম্ভের ঘরে দেখো মেরুজ্যোতি, এই মেরুজ্যোতির সঙ্গে ডান স্তম্ভে যে উত্তরটা হবে সেটা আমি করে দিয়েছি, থার্মোস্ফিয়ার। তোমাদের এই বইতে মানে এই লেখকের বইতে আজকে যেটা আলোচনা করছি 3 দাগে অপশান ছিল, 3 হবে। এর সোজা 3 লিখে থার্মোস্ফিয়ার লিখবে, অর্থাৎ মেরুজ্যোতির সাথে এটা সামঞ্জস্য। তারপরে দেখো গ্রিন হাউস প্রভাব বিতে ছিল, এর সঙ্গে বাম স্তম্ভে যে উত্তরটা হবে লিখে দিয়েছি। 4 দাগে যে অপশানটা ছিল সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউসের প্রভাব। তারপরে দেখো সিটে দেওয়া ছিল জীবাশ্ম জ্বালানি, এর সঙ্গে তোমরা ডান স্তম্ভে যেটা যাবে এই জীবাশ্ম জ্বালানির সঙ্গে সেটা হচ্ছে গ্যাসোলিন যাবে
এটার সঙ্গে। ডিতে দেওয়া রয়েছে ভূতাপ, ভূতাপের সঙ্গে যাবে অপুনর্ভব শক্তি, অপুনর্ভব শক্তি 2 লিখবে। তো এই ছিল টোটাল এই বিষয়ের তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরের ক্লাস আমি করিয়ে দিলাম। এরপর তোমাদের আমি আবার এই বইয়ের পার্ট 2 নিয়ে আসবো, ওখানে আবার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আলোচনা করব। এরপর আমি পার্ট 3 নিয়ে আসবো, এরকম করে তোমরা ক্লাস পাবে। তোমরা কলেজ পর্যন্ত ভৌতবিজ্ঞান বিষয়ে সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমার চ্যানেলে ফ্রি অফ কস্ট। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল অপশানে সেভ রাখবে। আর রাস্তার পাশে বাড়ি একটু আউটপুট আওয়াজ এসছে হয়তো, ওটাকে তোমরা অ্যাভয়েড করবে। তোমাদের এরপর কোন কোন বিষয়ের ওপর ক্লাস চাই কমেন্ট করে বলতে পারো, আমি ওই বিষয়ের ওই লেখকের বইয়ের ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। আজকের অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।